সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে তোমাদের মাস্টার্সের আমি কোর্স প্ল্যান্ট অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি এর ক্লাস নিচ্ছি। আজকে তোমাদের টপিক হচ্ছে ইউট্রফিকেশন, এবং এর আগের দুটো ক্লাসে যেহেতু আমি ম্যাথমেটিক্যাল কিছু জিনিস দেখিয়েছি, তাই আজকে কিছু নন ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আশা করি তোমরা আগের ক্লাসের পড়াগুলো পড়েছো এবং জিনিসগুলো প্র্যাকটিস করেছো। তো আগের ক্লাসের জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য আজকে আমরা ম্যাথমেটিক্যাল আর কিছু করছি না, যে ওইটা তোমরা একটু প্র্যাকটিস করো, আর এই ফাঁকে আমি কিছু থিওরিটিক্যাল কিছু জিনিস তোমাদের আজকে পড়াই। তো আজকে তোমাদের পড়াচ্ছি ইউট্রফিকেশন টপিক, আর আজকে তোমাদের হচ্ছে 9th ক্লাস। এটা আজকে তোমাদের 9 নম্বর লেকচার। তো তোমরা, আমি চাইবো যে তোমরা শুরু থেকে লেকচারগুলো একটু ফলো করবে এবং আমি কি পড়াচ্ছি সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। তো এখন আমি তোমাদের শুরু করছি ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন শব্দটা আসলে এসেছে একটি জার্মান শব্দ থেকে। জার্মান যে শব্দটি থেকে এসেছে সেটি হচ্ছে ইউট্রফি। ইউট্রফি এই শব্দটা থেকে এসেছে ইউট্রফিকেশন শব্দটা। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেই একটা জিনিস আজকে আমরা এই লেকচারটাতে দেখতে পাবো, যে মাত্রাতিরিক্ত পুষ্টিও যে অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায় ইকোসিস্টেমের জন্য, সেই জিনিসটা আজকে আমরা এই লেকচারে খেয়াল করব। তো শুরুতে আমি বলছি যে ইউট্রফিকেশন শব্দটি এসেছে একটি জার্মান শব্দ, যেটা হচ্ছে ইউট্রফি। এর অর্থ হচ্ছে অত্যধিক পুষ্টি। ইউট্রফি শব্দের অর্থ হচ্ছে অত্যধিক পুষ্টি। সহজ কথায় বলতে গেলে কোনো জলাভূমিতে, সেটা বদ্ধ হতে পারে, আবার ফ্লোটিং হতে পারে, আবার বিশাল পরিসরে হতে পারে। তাহলে আমি কি বলছি, যে জলাভূমিটা ক্রাইটেরিয়া কেমন হতে পারে? জলাভূমিটা বদ্ধ হতে পারে, সেটি ফ্লোটিং হতে পারে, আবার সেটি অনেক বিস্তৃত মাইল জুড়ে, যেমন সমুদ্র হতে পারে। এই যে জলাভূমিগুলোতে যদি কোনো কারণে অত্যধিক পুষ্টির আধিক্য হয়, তখন সেখানে যে আমার উদ্ভিদগুলো থাকে তার বৃদ্ধিও খুব বেশি হয়। তো এই যে পুষ্টির আধিক্য এবং তার সাথে পাল্লা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পাওয়া, এই সব কিছুকে একত্রে বলা হয় ইউট্রফিকেশন। তো এই ক্ষেত্রে একজন সায়েন্টিস্ট 2004 সালে, ওনার নাম হচ্ছে স্কিনডার, উনি হচ্ছেন 2004 সালে একটি কথা বলেছেন। উনি বলেছেন যে প্রাকৃতিক বা কৃত্রিম যে কোনো ভাবে যদি কোনো ওয়াটার বডিতে বা ওয়াটার ল্যান্ডে, কোনো জলাভূমিতে যদি ফসফেট এবং নাইট্রেটের আধিক্য ঘটে, সাধারণত ফসফেটকে উনি বলেছেন যে ডিটারজেন্ট থেকে যদি ফসফেটের আধিক্য ঘটে এবং সার বা সিউয়েজ এর মাধ্যমে যদি নাইট্রেটের আবির্ভাব ঘটে এবং তার ফলে অত্যধিক পুষ্টির কারণে যে দূষণের সৃষ্টি হয়, তাকে বলা হয় ইউট্রফিকেশন। আসলে ইউট্রফিকেশন হচ্ছে এক ধরনের দূষণ। এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্ট, যখন পুষ্টির অত্যধিক আধিক্য ঘটে, এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্ট, আমি বলছি যখন পুষ্টির আধিক্য ঘটে বিভিন্ন ইকোসিস্টেমে, বিশেষ করে জলাভূমির ইকোসিস্টেমগুলোতে যদি পুষ্টির আধিক্য ঘটে, সেক্ষেত্রে যে দূষণের সৃষ্টি হয় তাকে সাধারণত ইউট্রফিকেশন বলে। এখন আমি বললাম যে এই যে বিজ্ঞানী, উনি যে সংজ্ঞাটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যেটা প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে হতে পারে, এবং এই জলাভূমিগুলোতে যদি ডিটারজেন্টের মাধ্যমে ফসফেটের আবির্ভাব ঘটে, উনি ডিটারজেন্টটাকে উল্লেখ করেছেন। পরবর্তীতে আমরা দেখবো যারা অনেকভাবে ফসফেট আসতে পারে, ডিটারজেন্টের মাধ্যমে ফসফেট আসতে পারে, অথবা সার বা সিউয়েজ, ফার্টিলাইজার অথবা সিউয়েজ যে ম্যাটেরিয়ালগুলো আছে, সেগুলো থেকে নাইট্রেটের আবির্ভাব হয়, এবং এই দুইটা ম্যাটেরিয়ালের আবির্ভাবের ফলে যে পুষ্টির আধিক্য হয়, এবং এর ফলে কিছু পর্যায়ক্রমিকভাবে একটা দূষণ পরিবেশের সৃষ্টি হয়, পলিউটেড হয়ে যায় পরিবেশটা, সেই ইকোসিস্টেমটা, তাকে বলা হয় ইউট্রফিকেশন। ইউট্রফিকেশনে যেহেতু আমি বলছি যে এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন, এই জন্য এটাকে হাইপারট্রফিকেশনও বলা হয়ে থাকে। তো ইউট্রফিকেশনের আরেকটা নাম কি দেওয়া যায়? হাইপারট্রফিকেশন। তাহলে এনরিচমেন্ট অফ নিউট্রিয়েন্ট আমরা বলছি যে এই ইউট্রফিকেশন অথবা হাইপারট্রফিকেশন। তো এখানে আমি একটা জিনিস বলতে চাই যে এর ফলে কি হয়। আমি যদি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা দেখাই,
যে আসলে একটা জলাভূমিতে, আমি ধরছি তোমার বাড়ির পাশে ধরো যে একটা জলাভূমি আছে, সেখানে যদি ইউট্রফিকেশনটাকে আমি ছবির সাহায্যে দেখাতে যাই যে আসলে ইউট্রফিকেশন হলে কি হয়, আমি ধরছি যে এরকম একটা ফ্ল্যাট ল্যান্ডের পাশে একটা জলাভূমি আছে এবং এটি ধরছি এটি একটি অলিগোট্রফিক বা অগভীর জলাশয়। তো আমি কি বলছি যে এটি একটি অলিগোট্রফিক বা অগভীর জলাশয় যদি বিভিন্ন কারণে এখানে ফসফেট এবং নাইট্রেট টাইপের উপাদানগুলোর আবির্ভাব ঘটে, নাইট্রেট টাইপের উপাদানগুলোর আবির্ভাব ঘটে এখানে। এখন এই পুষ্টি উপাদানগুলো এখানে আবির্ভাব ঘটলে কি হবে, একসময় এখানে যে নিচে যে প্ল্যান্টগুলো আছে এগুলোর খুব দ্রুত বৃদ্ধি হবে, প্রাথমিক অবস্থায় এগুলোর খুব দ্রুত বৃদ্ধি হবে এবং এখানে ফাইটোপ্লাঙ্কটনের দ্রুত বৃদ্ধি হতে থাকবে, এখানে ফাইটোপ্লাঙ্কটনের দ্রুত বৃদ্ধি হতে থাকবে। তো আমি বলছি যে পুষ্টির যখন আধিক্য হবে তখন এখানে ফাইটোপ্লাঙ্কটনগুলো দ্রুত বৃদ্ধি হতে থাকবে এবং দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে এখানে কিন্তু যে সানলাইট, এই সানলাইটটা কিন্তু আর এই যে এখানে ভেদ করে ভিতর দিকে যেতে পারছে না, এখান থেকে রিফ্লেক্ট হয়ে বাইরে চলে যাবে। তাহলে আমি কি বলছি যে এখানে যে সানলাইট সেটা একসময় আর ভিতরে প্রবেশ করতে পারবে না, রিফ্লেক্ট হয়ে বাহিরে চলে যাবে। তখন সানলাইটের অভাবে এই প্ল্যান্টগুলোর কিন্তু আর ফটোসিনথেসিস হতে পারবে না, এই প্ল্যান্টগুলোর ফটোসিনথেসিস হতে পারবে না এবং এখানে কিন্তু কিছু জলজ আমার কি আছে, প্রাণী আছে, ফিশারিজ আছে, এখানে শামুক আছে, ঝিনুক আছে, এই সমস্ত কিছু জলজ প্রাণী আছে, শুধু উদ্ভিদই নেই, এদের অনেক বৃদ্ধি হবে প্রাথমিক অবস্থায়। তারপরে এখানে দেখা যাবে ফাইটোপ্লাঙ্কটনের প্রচুর বৃদ্ধি উপর একটা লেয়ারের সৃষ্টি করে। এই লেয়ারের সৃষ্টি হওয়ার ফলে যে লেয়ারটাকে আমরা কি বলছি, এই লেয়ারটাকে বলা হয় ওয়াটার ব্লুম, ওয়াটার ব্লুম, এই লেয়ারকে বলা হয় ওয়াটার ব্লুম। এখানে একটা ওয়াটার ব্লুমের সৃষ্টি হবে এই যে লেয়ারটা। তাহলে ওয়াটার ব্লুম কি, ওয়াটার ব্লুম হচ্ছে এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি। যখন শৈবালের অত্যধিক মাত্রায় বৃদ্ধি হবে এবং পানির উপরে একটা আস্তরণের সৃষ্টি করবে তাকে বলা হচ্ছে ওয়াটার ব্লুম। এই ওয়াটার ব্লুমের কারণে তখন আর সানলাইট ভিতর পর্যন্ত যেতে পারবে না। সানলাইট যখন ভিতর পর্যন্ত যেতে পারবে না তখন এখানে এই প্ল্যান্টগুলো মারা যাবে এবং এখানে মারা যাওয়ার পরে এখানে যে ডিকম্পোজার গুলো আছে, ডিকম্পোজার গুলো আছে, এই ডিকম্পোজার গুলো কিন্তু অ্যারোবিক, এরা হচ্ছে অ্যারোবিক। অ্যারোবিক মানে তারা অক্সিজেনের সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে। এই ডিকম্পোজার গুলো হচ্ছে অ্যারোবিক। এখন এখানে যখন এগুলো মারা যাবে তখন এগুলোকে পচনের জন্য এই ডিকম্পোজার গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ডিকম্পোজারের মধ্যে আছে ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, এই সমস্ত ডিকম্পোজার এখানে আছে। এই ডিকম্পোজার গুলো তখন অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারা কিন্তু এই পানির মধ্যে যে অক্সিজেন আছে এই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে তাদের শ্বসন কার্য সম্পন্ন করবে এবং এগুলোকে ডিকম্পোজ করতে থাকবে। তখন যখন তারা এই যে অক্সিজেনটাকে এভাবে ব্যবহার করছে, এগুলো মারা যাচ্ছে এবং উপর থেকে যখন সানলাইট আসতে পারছে না তখন এই প্ল্যান্টগুলো কিন্তু মারা যাবে এবং অক্সিজেনকে ব্যবহার করার ফলে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন, ডিজলভ অক্সিজেন, সেটার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। কমতে থাকার ফলে এই যে এখানে যে আমার প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো কিন্তু আমাদের মতোই তাদের অক্সিজেনের চাহিদা আছে। সব ধরনের প্রাণীরই কিন্তু অক্সিজেনের একটা চাহিদা আছে তাদের স্বাভাবিক শ্বসন কার্য চালানোর জন্য। তো তারা সেই তাদের চাহিদা মতো অক্সিজেনটা যখন পাবে না তারা কিন্তু তখন মারা যাবে। মারা যেয়ে ডিকম্পোজারের সংখ্যা তখন আরো বৃদ্ধি পাবে, কারণ এতগুলো জিনিস এখানে মারা যাচ্ছে, এতগুলো বায়োলজিক্যাল অর্গানিজম এখানে মারা যাচ্ছে ফলে তাদের হচ্ছে কি এই ডিকম্পোজারের কাজ অনেক বেড়ে যাবে এবং ডিকম্পোজারের সংখ্যাও বাড়বে। ফলে এইটার অক্সিজেন কমতে কমতে একসময় এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে হাইপারক্সিয়া সৃষ্টি হবে এবং এর ফলে অ্যানোক্সিক একটা কন্ডিশনের সৃষ্টি হবে। প্রথমে হবে অক্সিজেনের অভাব দেখা দিবে, তারপরে টোটালি সেটা একটা বিষাক্ত পরিবেশে, অ্যানোক্সিয়া একটা পরিবেশে পরিণত হবে এবং সেই পরিবেশের কারণে এখানে আর কোনো জীব বেঁচে থাকতে পারবে না। তখন এই যে এগুলো মারা যাবে এগুলো পর্যায়ক্রমিকভাবে এখানে জমা হতে থাকবে এবং এই তলদেশটাকে ভরাট করতে থাকবে। তলদেশ যখন ভরাট হতে থাকবে তখন এই অলিগোট্রফিক হ্রদ বা জলাশয়কে দেখা যাবে একসময় সেটা একটা প্লেন ল্যান্ডে পরিণত হয়েছে, সেটাতে জলাভূমি ছিল, তার আর কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে ইউট্রফিকেশনকে আমি যদি সহজভাবে বলতে চাই যে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে, এটা যদি আমি একটা ইকোসিস্টেম ধরি, কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে যদি পুষ্টির আধিক্য ঘটে, এনরিচমেন্ট অফ নিউট্রিশন ঘটে, তখন সেখানে যে একটি দূষিত পরিবেশের সৃষ্টি হয় তাকে ইউট্রফিকেশন বলা হয়।
এখন ইউট্রফিকেশনের মধ্যে আমি এই ছবির মধ্যেই দেখতে পাচ্ছি যে এখানে কি হয়, প্ল্যাঙ্কটনের বৃদ্ধি খুব বেশি হয়। প্ল্যাঙ্কটনের বৃদ্ধিটা খুব বেশি হয়, পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং এখানে অনেক সময় প্ল্যাঙ্কটনগুলো কিছু বিষাক্ত টক্সিক পদার্থ নির্গত করে, ফলে এখানে একটা টক্সিক পরিবেশের সৃষ্টি হয় এবং এখানে যে জীবগুলো থাকে, যে প্রাণীগুলো থাকে, সেগুলো একসময় মারা যায়। তো এই যে ইউট্রফিকেশন, এই ইউট্রফিকেশন দেখা যায় যে শুধুমাত্র জলাভূমির ইকোসিস্টেম না, তার আশেপাশের পরিবেশকেও প্রভাবিত করে থাকে এবং দেখা যায় যে কোনো মৎস্য চাষের ক্ষেত্রে দেখা যায় যে সেখানকার মাছগুলো মারা যায়, মানে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই ইউট্রফিকেশনের কারণে। দেখা গেছে যে প্রতি বছর আমেরিকায় তার উপকূলীয় এলাকায় প্রায় 2.2 বিলিয়ন ডলার ইউট্রফিকেশনের কারণে আর্থিক ক্ষতি হয়, প্রায় 2.2 বিলিয়ন ডলার। এবং এটি বলেছেন 2009 সালে ডটস নামক একজন সায়েন্টিস্ট, উনি ওনার যে পেপারস, ওনার যে রিসার্চ ওয়ার্কে উনি দেখিয়েছেন যে আমেরিকার সমুদ্র উপকূলীয় এলাকায় প্রায় 2.2 বিলিয়ন ডলার ইউট্রফিকেশনের কারণে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার জীবকুল। তো ইউট্রফিকেশনের সংজ্ঞা আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম এবং ইউট্রফিকেশন জিনিসটা আসলে কি সেটাও আমি তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করলাম। এখন এই ইউট্রফিকেশন কিন্তু চার ভাবে হতে পারে বা চারটি প্রকারভেদ বলা যায়। ইউট্রফিকেশনের 4টি প্রকারভেদ আছে, এই হিসাবে আমরা এই আমাদের টপিকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো প্রথমেই আমি বলেছিলাম যে এই আলোচনার শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে বিভিন্ন ধরনের জলাভূমি এই ইউট্রফিকেশনের দ্বারা আক্রান্ত হতে পারে। নাম্বার 1 ছিল ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের মধ্যে যে ইউট্রফিকেশনটা হয়। নাম্বার 2 হচ্ছে এস্টুয়ারিন ইকোসিস্টেমের মধ্যে যে ইউট্রফিকেশন হয়। নাম্বার 3 হচ্ছে কোস্টাল ইকোসিস্টেমের মধ্যে যে ইউট্রফিকেশন হয়। নাম্বার 4 হচ্ছে ওশেন ইকোসিস্টেমের মধ্যে যে ইউট্রফিকেশনটা হয়ে থাকে। তাহলে আমি প্রথমে কি বলছি যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের মধ্যে যে ইউট্রফিকেশন হয়। ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের ক্ষেত্রে আবার এই ফ্রেশ ওয়াটারকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে আবদ্ধ আর একটা হচ্ছে প্রবাহমান। একটা হচ্ছে ফ্লোটিং, অল টাইম সেটার পানিটা সবসময় স্রোতের মধ্যে থাকে, সেই ধরনের ওয়াটার বডি। আর একটা হচ্ছে আবদ্ধ। তো ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের মধ্যে আমি বলছি আবদ্ধ কোন ধরনের ওয়াটার বডিগুলো, সেগুলো হচ্ছে পুকুর, হ্রদ, তারপরে ডোবা, এগুলো যেগুলো আমাদের চারপাশে আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটারের আবদ্ধ জলাভূমি। আর ফ্লোটিংটা হচ্ছে কি নদীর ক্ষেত্রে আমি ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে বলছি যে নদী হচ্ছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম যেখানে ইউট্রফিকেশন হয়ে থাকে। তো এইসব এলাকায় যে ইউট্রফিকেশনটা হয়ে থাকে সেটাকে বলা হয় ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম ইউট্রফিকেশন। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত আমাদের ইংল্যান্ডে যে আবদ্ধ জলাভূমিগুলো থাকে সেগুলোতে নানাভাবে চুয়ানোর সাহায্যে এই যে ফসফেট এবং নাইট্রেট জাতীয় পুষ্টি উপাদানগুলো সেখানে যায় এবং অলিগোট্রফিক যদি হয়ে থাকে, সেই ওয়াটার বডিটা যদি অলিগোট্রফিক হয়ে থাকে তাহলে দেখা যায় যে সেটি বেশ একটি দীর্ঘ সময় পরে সেটি ভরাট হয়ে যায় এবং ভরাট হয়ে যাওয়ার পরে সেটিকে একটি ইউট্রফিক জোন হিসেবে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় যদি সেটা আমার আবদ্ধ জলাভূমি হয়ে থাকে। আর যদি দেখা যায় যে নদীর ক্ষেত্রে যেটা ফ্লোটিং, সেখানে সাধারণত দেখা যায় যে নদী কিন্তু একটা এমন প্রবাহ যার তলদেশ দিয়ে সর্বদাই পলিবাহিত হতে থাকে। এই পলি কিন্তু সোর্স অফ নিউট্রিশন, এই পলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে। একে তো সেটা পলিবাহিত হতে থাকে, তার উপরে নদী তীরবর্তী যে মিল কারখানাগুলো থাকে সেখান থেকেও অনবরত তাদের যে সিওয়েজটা যেতে থাকে নদীতে, সেটার মাধ্যমেও কিন্তু ওয়াটার বডি সেখানে ইউট্রফিকেশনের দ্বারা আক্রান্ত হয় এবং এই নদীগুলো কিন্তু তার নাব্যতা একসময় এই কারণে হারিয়ে ফেলে এবং সেটার গভীরতা একসময় কমে সেটা ইউট্রফিক জলাভূমিতে পরিণত হয়। তো ইউট্রফিক জলাভূমিতে পরিণত হলে তার কি ব্যাড ইম্প্যাক্ট সেটা আমরা পরে করব, আগে আমরা একটু প্রকারভেদটা দেখে নিই
তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম ইউট্রফিকেশনের ক্ষেত্রে আমরা কোন কোন ওয়াটার বডিগুলোকে বলে থাকি এবং এটা কিভাবে ইউট্রফিক ওয়াটার বডিতে পরিণত হয় সেটা আমরা যখন ইউট্রফিকেশনের কারণ করব তখন আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এরপর আসো তোমাদের এস্টুয়ারিন ইকোসিস্টেম। এস্টুয়ারিন কথাটার অর্থ হচ্ছে মোহনা। মোহনা এলাকায় সাধারণত দেখা যায় যে নদী এবং নদী যেখানে সাগরের সাথে মিলিত হয় সেটাকে আমরা বলছি মোহনা, এবং এই এলাকার যে স্যালাইনিটি সেটা কিন্তু সাগরের চাইতে কম থাকে, সেখানকার স্যালাইনিটিটা থাকে সাগরের চাইতে কম, এবং মোহনা এলাকাটা খুব বেশি মাত্রায় ইউট্রফিক জোনে পরিণত হতে পারে এই কারণে যে সেখানে কিন্তু পলিটা যে সেখানে খুব হিউজ অ্যামাউন্টে জমা হতে থাকে, সমুদ্রে যাওয়ার আগে সে সেখানে খুব হিউজ অ্যামাউন্টে জমা হতে থাকে, এবং এখানে কিন্তু অনেক ধরনের চরের সৃষ্টি হয়, এবং নদীর ক্ষেত্রেও কিন্তু পলি জমা হয়ে অনেক চরের সৃষ্টি হয়। এবং তোমরা সাধারণত টিভিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে বা ডিসকভারিতে বা আমাদের যে নর্মাল যে টিভি চ্যানেলগুলো আছে সেখানেও তোমরা দেখে থাকবে যে ওয়াটার বডিকে কিন্তু ড্রেজিং করা হয়। এই ড্রেজিং এর মাধ্যমে কিন্তু ওয়াটার বডির নিচে যে পলিগুলো আছে সেগুলোকে সব সময় উঠিয়ে ফেলার চেষ্টা করা, নয়তো কিন্তু নদীতে নাব্যতা হারিয়ে ফেলে এবং চরের সৃষ্টি হয়, স্বাভাবিক নৌ চলাচলের যে গতিপথ সেটা ব্যাহত হয়। এই জন্য এই ড্রেজিং কার্যক্রমটা সবসময় চালাতে হয়। কিন্তু মোহনা এলাকায় হয় কি, এই যে এই পলিগুলো যে সেখানে স্যাচুরেটেড, সেখানে জমা হতে থাকে, জমা হতে হতে দেখা যায় যে মোহনা এলাকায় কিন্তু আমাদের অনেক ধরনের চর আছে, আমাদের হাতিয়া সন্দ্বীপ, এই চরগুলো কিন্তু আমাদের মোহনা এলাকায়, এবং এই চরগুলো কিন্তু এই যে পলি জমা হওয়ার কারণেই তৈরি হয়। তো আসো এরপরে এখন দেখি যে এস্টুয়ারিন এলাকায় সাধারণত কিভাবে ইউট্রফিকেশন হয়ে থাকে। এইভাবে যখন এই পলিগুলো জমা হতে থাকে তখন সেখানকার গভীরতা কমতে থাকে, এবং পলিগুলোর পুষ্টি উপাদানের কারণে সেখানে নানান ধরনের প্ল্যাঙ্কটনের আবির্ভাব হতে থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যায় যে সিলিকা জমা হয়। এখানে মিল কারখানার যে বর্জ্যগুলো সেগুলো নদীর দ্বারা বাহিত হতে হতে মোহনা এলাকায় যে সিলিকাগুলো খুব ব্যাপক হারে জমা হতে থাকে। যে একই ঘটনাটা আবার দেখা যায় এই যে কোস্টাল এরিয়ায়, কোস্টাল যে ইকোসিস্টেম সেখানে এবং এই মোহনা এস্টুয়ারিন এই দুইটা এলাকায় দেখা যায় যে হিউজ অ্যামাউন্টে সিলিকা জমা হয়, এবং এই দুটো এলাকায় নাইট্রেটের পরিমাণ থাকে অনেক বেশি, নাইট্রেটের পরিমাণটা থাকে অনেক বেশি। কিন্তু এই কোস্টাল এরিয়ায় আমি প্যারালাল বলছি, এই কোস্টাল এরিয়ার কিন্তু সব জায়গার গভীরতা একরকম থাকে না। কোস্টাল এরিয়াটা বিভিন্ন জায়গায় কোস্টের গভীরতা বিভিন্ন রকম থাকে, ফলে বিভিন্ন কোস্টাল এরিয়ায় বিভিন্ন রকম ইউট্রফিকেশনের সৃষ্টি হতে পারে। তো দেখা যায় যে মোহনা এলাকায় প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটনের সৃষ্টি হয়, এবং এই ফাইটোপ্লাঙ্কটনের কারণে তলদেশের যে প্ল্যান্টস গুলো থাকে সেগুলো ঠিক পরিমাণে ওয়াটার ব্লুমের কারণে ঠিক পরিমাণে সানলাইট পায় না, এবং একটি দূষিত পরিবেশের সেখানে সৃষ্টি হয়। তো নেচার একটি বাইরের সাময়িকী তোমরা জানো, সায়েন্স ম্যাগাজিন, সেখানে 1994-এ তারা একটা পরিসংখ্যান দিয়েছিল, আজ থেকে অনেকদিন আগেই, নেচারে, যে মিসিসিপি নদীর কথা তোমরা সবাই জানো। মিসিসিপি নদীর যে মোহনা এস্টুয়ারিন এলাকা সেটার 20 থেকে 50 মিটার গভীরতার যে এলাকা, 20 থেকে 50 মিটার গভীরতার যে এলাকা, তার প্রায় এইরকম এলাকার গভীরতার 100 কিলোমিটার এলাকা জুড়ে এই দূষণটা দেখা গেছে, এই ইউট্রফিকেশনটা দেখা গেছে মিসিসিপি নদীর মোহনা এলাকায়। এখন আমি তোমাদের বললাম যে কোস্টাল এরিয়া, যেটা কোস্টাল এরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে উপকূল এলাকা সব জায়গার গভীরতা সমান নয়, এবং যখন এই যে পলি এবং যে মিল কারখানার যে বর্জ্যগুলো যখন ডাউনের দিকে যেতে থাকে, আমরা জানি আপস অ্যান্ড ডাউন, নদী আপস থেকে ডাউনের দিকে যায়, যখন ডাউনের দিকে যেতে থাকে তখন কিন্তু সেই কারখানার যে বর্জ্যের যে মেইন যে ম্যাটেরিয়ালটা সিলিকা, সেই সিলিকাগুলো কিন্তু হিউজ অ্যামাউন্টে এই এস্টুয়ারিন এবং কোস্টাল এরিয়ায় জমা হয়, এবং এখানে একটা ইউট্রফিক এলাকার সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমের যে ইউট্রফিকেশন সেটা সম্পর্কে জানলাম, এস্টুয়ারিন এবং কোস্টাল ইকোসিস্টেমের যে ইউট্রফিকেশন সেটা সম্পর্কেও আমরা ধারণা পেলাম। এখন আসো ওশেন ইকোসিস্টেমের যে ইউট্রফিকেশন সেটা কিভাবে হয়। তো ওশেনেও দেখা যায় যে ওশেনেও সাধারণত আমরা বলতে পারি যে ওশেনের আমার
সমুদ্রের যে অগভীর এলাকাটা, সেই অগভীর এলাকায় কিন্তু এই যে উপরের এই জায়গাগুলো পার হয়ে কিন্তু ওশেনে পড়ে যায়, এবং অনেক সময় কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকায় অনেক বড় বড় মিল কারখানা, যে উন্নত দেশগুলোর অনেক বড় বড় শহরের সাধারণত সমুদ্র তীরবর্তী এলাকায় কিন্তু অনেক বড় বড় শহর গড়ে উঠেছে, এবং সেই সব জায়গায় অনেক বেশি মিল কারখানা থাকে, এবং তাদের যে সুয়ারেজ গুলো সেগুলো সরাসরি যে সমুদ্রের পানিতে পড়ে। এখন সমুদ্রের পানিতে এই সুয়ারেজ গুলো পড়ার ফলে সমুদ্রে কিন্তু এক ধরনের ওয়াটার ব্লুম সৃষ্টি হয়, যেটা আমি ওয়াটার ব্লুম তোমাদের আগে বলেছি, এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি। এবং এখানে ডায়াটম একটি বড় ভূমিকা পালন করে। ডায়াটম ইজ ওয়ান কাইন্ড অফ অ্যালগি। তো এখানে ওশেনে ফাইটোপ্লাঙ্কটনের খুব বেশি বৃদ্ধির ফলে এখানে যে ওয়াটার ব্লুম সৃষ্টি হয়, সেটার জন্য কিন্তু রেড টাইড বা রেড টাইডের সৃষ্টি হয়। এই রেড টাইডের ফলে দেখা যায় যে রেড টাইডে যে সমস্ত শৈবাল থাকে তারা এক ধরনের প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা অত্যন্ত টক্সিক, এবং এই প্রোটিনটা যদি কোনো ফিশ, ওখানে কোনো মাছ বা কোনো জলজ প্রাণী খেয়ে থাকে, তাহলে তারা মৃত্যু পর্যন্ত তাদের হতে পারে, তারা মারা যেতে পারে। তো এই সমস্ত এলাকাকে, যে সমস্ত এলাকায় রেড টাইড সৃষ্টি হয় এবং এই বিষাক্ত অবস্থার সৃষ্টি হয়, এই সমস্ত এলাকায় অক্সিজেন লেভেল এত নিচে নেমে যায় যে এটাকে বলা হয় অ্যানোক্সিয়া, মানে একদমই অক্সিজেন লেভেলটা খুবই নিচে নেমে যায়। অ্যানোক্সিয়া একটা পরিবেশের সৃষ্টি হয়, অক্সিজেন লেভেল এত নিচে নেমে যায় যে সেখানে কোনো জীবের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। তো এই পরিবেশের যখন এক একটা জায়গা সৃষ্টি হয়, মনে করি আমি একটা কোনো ওশেনের যখন এরকম অ্যানোক্সিয়া একটা জায়গা সৃষ্টি হয়, তখন এটাকে বলা হয় ডেথ জোন। এটাকে বলা হয় ডেথ জোন। এটাকে বলা হয় ডেথ জোন। বর্তমানে স্যাটেলাইটের সাহায্যে আমরা এই পৃথিবীর যে বিভিন্ন এলাকার ডেথ জোনগুলো, এই ডেথ জোনগুলোকে আমরা শনাক্ত করতে পারি। নাসা সাধারণত এই কাজটা করে থাকে। দেখা গেছে যে পৃথিবীতে প্রতি বছর এই ডেথ জোনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং বর্তমানে পৃথিবীতে প্রায় 415টি ডেথ জোন আছে, এবং শুধুমাত্র মেক্সিকো উপকূলেই 7000 বর্গ মাইল জুড়ে ডেথ জোন আছে। তো ডেথ জোনটা কি? ডেথ জোনটা হচ্ছে আসলে এত বেশি একটা ইউট্রফিক পরিবেশের সেখানে সৃষ্টি হয় যে সেখানে একটা অ্যানোক্সিয়া একটা পরিবেশের সৃষ্টি হয়। ওয়াটারের মধ্যে কোনো ডিজলভ অক্সিজেনের পরিমাণ এত নগণ্য পর্যায়ে চলে যায় যে কোনো জীবের সেখানে স্বাভাবিকভাবে বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়। তো সেই সমস্ত এলাকাকে বলা হয় ডেথ জোন, এবং ডেথ জোনটা বর্তমানে স্যাটেলাইটের সাহায্যে আমরা চিহ্নিত করতে পারি। উপর থেকে ছবি তুলে দেখা যায় যে পৃথিবীর কোন সমস্ত জলাভূমি একদম ওয়াটার ব্লুম দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে, এবং এত বেশি মাত্রা সেখানে ওয়াটার ব্লুম থাকে যে বাহিরের সানলাইট সেখানে প্রবেশ করে তলদেশ পর্যন্ত যাওয়াটা অসম্ভব। এর দ্বারা সহজেই বোঝা যায় যে সেখানে তলদেশের যে জীবগুলো আছে, সেগুলো নট অনলি প্ল্যান্টস বাট এনিমেলস, তারা কারো পক্ষেই সেখানে বেঁচে থাকা সম্ভব হয় না। তো এই সমস্ত জায়গাকে বলা হয় ডেথ জোন। এই ডেথ জোনগুলো চরম ইউট্রফিকেশনেরই ফলাফল। তো ইউট্রফিকেশন কি, ইউট্রফিকেশনের প্রকারভেদ, এই দুটো নিয়ে তোমাদের সাথে আমি এতক্ষণ আলোচনা করলাম। এখন তোমাদের এই আলোচনার মাধ্যমে আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যে ইউট্রফিকেশনটা আসলে কেন হয়ে থাকে, এবং কি কি লক্ষণ দেখে বোঝা যায় যে একটা জলাভূমি আসলে ইউট্রফিক হয়ে যাচ্ছে। তো আমি আগে এটাই বলতে চাই যে কি কি লক্ষণ দেখে আসলে বোঝা যায় যে একটা জলাভূমি ইউট্রফিকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমেই দেখা যাবে যে সেখানে প্ল্যাঙ্কটনের খুব বেশি মাত্রায় বৃদ্ধি হচ্ছে। প্রথমেই দেখা যাবে যে একটা জলাভূমিকে আমি যদি বলতে চাই যে সেটা ইউট্রফিকেশনের দিকে এগিয়ে যাচ্ছে, দেখা যাবে যে সেখানে প্ল্যাঙ্কটন খুব বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখা যাবে যে সেখানে ওয়াটার ব্লুম সৃষ্টি হচ্ছে। ওয়াটার ব্লুম আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি যে খুব বেশি মাত্রায় যখন অ্যালগি গ্রোথ করে তখন সেটাকে ওয়াটার ব্লুম বলে। পানির উপরে একটা লেয়ারের সৃষ্টি করবে, ওয়াটার ব্লুম সৃষ্টি করে। তারপরে দেখা যাবে সেখানকার আমি যদি ডিজলভ অক্সিজেন, সেটার যদি আমি ডিজলভ অক্সিজেন পরিমাপ করি, যেটাকে সাধারণত ডিও বলা হয়, এই ডিজলভ অক্সিজেন পরিমাপ করি, দেখা যাবে যে ডিজলভ অক্সিজেনের মান অত্যন্ত নিম্ন হয়েছে। এটাও হচ্ছে ইউট্রফিকেশনের লক্ষণ। তারপরে হচ্ছে যে সেখানকার পানির গন্ধ এবং স্বাদ চেঞ্জ হয়ে যাবে, পানি থেকে দুর্গন্ধ আসবে, এবং দেখা যাবে যে এখানে যে এনিমেল গুলো ছিল সেগুলো একসময় মারা গিয়ে উপরে ভেসে উঠবে। এটা হচ্ছে চরম ইউট্রফিক
ইউট্রফিকেশনের সময় দেখা যায় যে টক্সিক হয়ে যায় পানিটা। টক্সিক হয়ে যায় কখন? যখন এই যে এখানে জন্মানো অ্যালগিগুলোর মধ্যে এমন কিছু প্রোটিন তৈরি হয় যে প্রোটিনগুলো পানিকে টক্সিক করে ফেলে। তো ওই প্রোটিনগুলো যদি ওই জীবগুলো খেয়ে থাকে তাহলে তারা মারা যাবে এবং তারা ভেসে পানির উপরে উঠে আসবে। তো এই লক্ষণগুলো দেখে বোঝা যায় যে কোনো একটা জলাভূমি ইউট্রফিকেশনের দিকে এগিয়ে যাচ্ছে বা ইউট্রফিকেশন সেখানে শুরু হয়ে গেছে। তো এখন এর যে কারণগুলো আমরা বলতে চাচ্ছি যে আসলে ইউট্রফিকেশনটা কেন হয়, এর দ্বারা আমাদের কি ক্ষতি হতে পারে এবং কিভাবে ইউট্রফিকেশন প্রতিকার করা যায়। তো এর কারণ, এর কজেস গুলো যদি আমরা দেখি যে এর কারণগুলো কি, এর কজেস গুলো কি। তো নাম্বার 1 আসবে আমাদের যে পয় নিষ্কাশন করি আমাদের, বা ঘর বাড়ি গৃহস্থালির কাজকর্মের যে পানি অথবা পয় নিষ্কাশনের যে পানি, সেটা যদি সরাসরি আমরা কি করি, জলাভূমিতে ফেলে দিই, তার মাধ্যমে কিন্তু ইউট্রফিকেশনকে আমরা ত্বরান্বিত করতে পারি। তো কিভাবে আমরা এই পানিটা ওখানে পড়লে কি সমস্যা হয়? নাম্বার 1 হচ্ছে এনি কাইন্ডস অফ ডিটারজেন্ট। যত ধরনের ডিটারজেন্ট আছে এবং শ্যাম্পু, সাবান, এই সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস ইউজ করা হয়। তো এই ফসফরাসটা সাধারণত পানিতে গিয়ে ফসফেট হয়ে যায়। তো এই ফসফেট হচ্ছে একটা পুষ্টি উপাদানের আধিক্যের কারণ হিসেবে, সোর্স হিসেবে কাজ করে। আবার যে মলমূত্র যে পয় নিষ্কাশনের যে বর্জ্যগুলো, সেগুলোর মধ্যে সেগুলো যখন পানিতে যেয়ে পড়ে এবং ডিকম্পোজাররা যখন এগুলোকে ভাঙে বা ভেঙে ফেলে, তখন এখান থেকে প্রচুর পরিমাণে নাইট্রেটের সৃষ্টি হয়। তো দেখা যায় যে কোনো একটা ইউট্রফিক জলাভূমির পানিকে যদি আমি ল্যাবরেটরিতে এনে সেখানকার রাসায়নিক উপাদানগুলোকে পর্যবেক্ষণ করি যে সেখানে কি ধরনের রাসায়নিক ম্যাটেরিয়াল বেশি আছে, দেখা যাবে যে সেখানে বেশি পরিমাণে পাওয়া যাবে অ্যামোনিয়াম, নাইট্রেট, নাইট্রাইট, ফসফেট, বাইফসফেট, এই ধরনের উপাদানগুলোকে সেখানে বেশি পরিমাণে পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে যে আমি কি বললাম যে ডিটারজেন্ট, এনি কাইন্ডস অফ ডিটারজেন্ট, তারপরে শ্যাম্পু, সাবান, এগুলোতে ফসফরাস থাকে। তারপরে যে মলমূত্রগুলো থাকে সেগুলো যখন ডিকম্পোজাররা ভাঙার পরে কিন্তু সেখান থেকে সেটা নাইট্রেট ফর্মে চলে যায়। এছাড়াও জলাভূমির পাশে আমার যদি আবর্জনার স্তূপ থাকে বা কলকারখানা থাকে, তো সেখানকার যে ম্যাটেরিয়ালগুলো, কলকারখানাগুলো তো সরাসরি পানিতে ফেলে দেওয়া হচ্ছে, সেখান থেকে তো সুয়েজের দূষণের মাধ্যমে সিলিকা, নাইট্রেট এগুলো যাচ্ছে পানিতে। আর যদি স্তূপাকৃতির করে রাখা হয় জলাভূমির পাশে কোনো জৈব ম্যাটেরিয়াল, তো সেগুলো কিন্তু বৃষ্টির পানির মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর সেই পানিতেই যেয়ে পড়ে। আবার কি, জলাধারের যদি আমরা সঠিক ব্যবহার করতে না পারি, জলাধারকে আমরা কিভাবে সঠিক ব্যবহার না করবো না, সেটা হচ্ছে যে আমরা যদি জলাভূমিতে সরাসরি ময়লা ফেলে দিই, সরাসরি যদি আমরা আমাদের আবর্জনাগুলোকে জলাভূমিতে ফেলে দিই কোনো রিসাইক্লিং না করে, তাহলে কিন্তু আমরা সেখানে সেই জলাভূমিটা একসময় ইউট্রফিক জলাভূমিতে পরিণত হয়ে যায়। আবার দেখা যায় যে আমরা যদি গৃহ নির্মাণ, রাস্তা নির্মাণ বা বনাঞ্চল ধ্বংস করে ফেলি, তাহলে কি হয়, গৃহ নির্মাণের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো একটা জায়গায় হয়তো বা একসময় 2-4টা গাছপালা ছিল বা একটা বনভূমি ছিল, এখন বনভূমি কেটেও দেখা যাচ্ছে যে গৃহ নির্মাণ করা হচ্ছে, রাস্তা নির্মাণ করা হচ্ছে, মানুষের চাহিদার কারণে এসব করা হচ্ছে। এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ ডিফরেস্টেশন করতে হচ্ছে। এর ফলে হচ্ছে কি, মাটিটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। মাটি যখন ওপেন হয়ে যায় তখন সেটা কিন্তু চুয়ানোর মাধ্যমে চুইয়ে আবার সেই মাটির উপর যে সারফেস লেভেলটা, সেই সারফেস লেভেলটা আবার পানিতে যেয়ে পড়ে। এবং আমরা তোমাদের বলেছি যে মাটির সারফেস লেভেলেই কিন্তু আমার যে জৈব ম্যাটেরিয়ালগুলো, এগুলো কিন্তু সারফেস লেয়ারেই বেশি থাকে। এবং জৈব ম্যাটেরিয়ালগুলো যখন পানিতে যেয়ে পড়ে তখন সেগুলো কিন্তু আবার সেই জৈব পুষ্টির আধিক্য ঘটায়। তো এইভাবে চলে যায়। আবার হচ্ছে গিয়ে আমাদের যে তেল বা কয়লা খনি বা যে খনিজ ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলোকে মাটি থেকে উঠানোর পরে, রিফাইন করার পরে তাদের যে বর্জ্য, সেই বর্জ্যটাকে যদি সরাসরি পানিতে ফেলে দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু মারাত্মক ধরনের এই ফসফেট এবং নাইট্রেট দূষণটা হয়। এছাড়াও আছে আমরা মিল কারখানার বর্জ্য পদার্থ যদি সরাসরি মাটিতে ফেলে দেই। এছাড়া বনভূমিতে যে সমস্ত জৈব বস্তু মারা যায়, সেই সমস্ত জৈব বস্তু যদি বৃষ্টির পানির সাহায্যে ধুয়ে পানিতে যেয়ে পড়ে সেগুলো। এবং একটা মেজর কজ যেটা এগ্রিকালচার সেক্টরে হয়ে থাকে, তোমরা যদি কিছু
এগ্রিকালচার সেক্টরে দেখা যায় যে আমি এটাকে যদি একটা কৃষি ভূমি ধরি এবং এই কৃষি ভূমির মধ্যে আমি যদি কিছু প্ল্যান্টস এভাবে লাগিয়ে থাকি, এই প্ল্যান্টস আমি এগুলোকে লাগিয়েছি কিছু প্ল্যান্টস। এখন আমি কতক্ষণ অপেক্ষা করব যে প্রাকৃতিকভাবে তার বৃদ্ধির জন্য? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একই জমিতে বছরে আমি অনেক ধরনের ফসলকে বারবার করে উৎপাদন করতে থাকি, কখনোই সেই জমিটা রেস্ট পায় না। রেস্টলেস ভাবে একটি জমি আমাকে ফসল উৎপাদনে সাহায্য করছে। এবং কোনো একটি কৃষক কখনোই প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভর করে বসে থাকে না যে একটি প্ল্যান্ট কখন প্রাকৃতিকভাবে সম্পূর্ণ বৃদ্ধি লাভ করবে। তাহলে এখানে কি করা হয়? প্রচুর পরিমাণে সার প্রয়োগ করা হয়। এই সারগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং ফসফরাস সমৃদ্ধ সার। তো এই সারগুলো যখন জমিতে প্রয়োগ করা হয়, বৃষ্টির পানির সাহায্যে এগুলো ধুয়ে কিন্তু আবার সেই ওয়াটার বডিতে যায় এবং হিউজ পরিমাণ এই ফসফেট এবং নাইট্রেট এই সারের মাধ্যমে এই কৃষি ভূমিতে যেটা অ্যাপ্লাই করা হয়, কৃষি ভূমিতে ফলের বাগানে যে অ্যাপ্লাই করা হয়, সেগুলো কিন্তু আবার সেই পানিতেই যেয়ে পড়ে। আবার আমরা যদি কোনো মৎস্য খামার করে থাকি, সেই মৎস্য খামারে কিন্তু আমরা দেখা যায় যে ফিশারিজের খাবারের জন্য যে খাদ্যটা দিয়ে থাকি, সেখান থেকেও কিন্তু অনেক সময় প্ল্যাঙ্কটনের বৃদ্ধি হয়ে যেতে পারে, কারণ সেই খাবারগুলো কিন্তু প্ল্যাঙ্কটনের বৃদ্ধির জন্য উপযোগী। তো এইভাবে হতে পারে। আবার অনেক সময় অ্যাসিড বৃষ্টি হয়, যেসব জায়গায় মিল কারখানা অনেক বেশি, সেখানে সালফার এবং নাইট্রোজেনের পরিমাণ বাতাসে অনেক বেশি থাকে এবং এই সালফার এবং নাইট্রোজেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে বৃষ্টির পানির সাহায্যে আবার জলাভূমিতে যেয়ে পড়ে এবং এগুলো কিন্তু আবার কি হয়, সেই পুনরায় সালফার, ফসফরাস এবং নাইট্রোজেন আকারে সেগুলো পানিতে সাপ্লাই করতে থাকে এবং এগুলোকে একসময় জৈব পুষ্টির এক একটা ভান্ডার হিসেবে পরিণত করে ইউট্রফিক জলাভূমিতে পরিণত করে। তো ইউট্রফিকেশনটা কি কি ভাবে হতে পারে, তো এগুলো আমি বললাম। ইউট্রফিকেশন কিন্তু আসলে প্রাকৃতিক ভাবে এবং কৃত্রিম ভাবে দুই ভাবেই হতে পারে। তাহলে কজেস এর মধ্যে কিন্তু আসলে আমরা বলতে পারি যে এটা ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল, এই দুই ভাবেই হতে পারে। ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল এই দুই ভাবে হতে পারে। যদি ন্যাচারাল হয়, ন্যাচারালের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস এখানে দায়ী? ন্যাচারালের ক্ষেত্রে হলো গিয়ে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, পানির স্রোত, তারপরে হচ্ছে বন্যা, সাইক্লোন, এই সমস্ত ন্যাচারাল যে ইভেন্টস গুলো, সেগুলো হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর হিসেবে কাজ করে ইউট্রফিকেশনের ক্ষেত্রে। যে বায়ু প্রবাহের মাধ্যমে প্রচুর ধূলিকণা বাহিত হতে পারে, সেগুলো জলাভূমিতে পড়তে পারে, বৃষ্টির পানির সাহায্যে পড়তে পারে, তুষারপাতের মাধ্যমে পড়তে পারে, তারপরে পানি স্রোতের মাধ্যমে বাহিত হয়ে সেটা পানিতে যেতে পারে। আবার আমি বলছি বন্যার মাধ্যমে কিভাবে হতে পারে? বন্যার মাধ্যমে যে আমার যে নদীর পাশে যে ফ্ল্যাট ল্যান্ড গুলো থাকে, সেগুলো একসময় বন্যার পানিতে ডুবে যায়, কিন্তু যখন পানিটা নেমে আসার সময় কিন্তু সে চারপাশের উপরের সারফেসের লেয়ারটাকে ধুয়ে নিয়ে নেমে আসে। তো এইভাবেও কিন্তু নাব্যতা কমে যায় এবং ইউট্রফিকেশনের সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে ন্যাচারাল কজ, এখানে মানুষের কোনো হাত নেই। কিন্তু আর্টিফিশিয়াল যে কজগুলো, আর্টিফিশিয়াল কজের মধ্যে কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটিস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে হিউম্যান অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথমেই আসে আমি কৃষি ক্ষেত্রে যে হিউজ পরিমাণ ফার্টিলাইজার ইউজ করছি সেগুলো, এবং কলকারখানার যে বর্জ্য, ঘর গৃহস্থানের যে বর্জ্য, সেগুলো সরাসরি আমি আমার জলাধারগুলোতে ফেলে দিচ্ছি এবং এই জলাধারগুলোতে ফেলে দেওয়ার ফলে সেখানে ইউট্রফিক পরিবেশের সৃষ্টি হচ্ছে। তো এই গেল ইউট্রফিকেশনের কজ, এবং এর ফলে আমাদের যে কি কি ক্ষতির আমরা সম্মুখীন হই, সেটা সাময়িকভাবে হয়তো দেখা যায় যে ইউট্রফিক পরিবেশনের পুষ্টির আধিক্য হচ্ছে, এখানে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটনের বৃদ্ধি হচ্ছে। একসময় শুরুতেই তো আর প্রচুর পরিমাণে তারা সারাউন্ডিং এলাকাকে ক্যাপচার করে ফেলে না, শুরুতে তাদের বৃদ্ধি হতে থাকে। শুরুর বৃদ্ধিটা হয়তো বা ফিশ তার অ্যাডভান্টেজ হিসেবে গ্রহণ করে, সে তাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, কিন্তু যখন এর বৃদ্ধিটা র্যাপিডলি হতে থাকে, তখন কিন্তু সে ওয়াটার ব্লুম সৃষ্টি করে। ওয়াটার ব্লুম হলেই কিন্তু সেখানে সানলাইট প্রবেশের বাধার সৃষ্টিটা শুরু হবে, এবং তখন কিন্তু সেটা একসময় সেই পরিবেশে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং সেখানে অ্যানোক্সিয়া যে পরিবেশটা আমি তোমাদের একটু আগে বলেছিলাম, সেটার সৃষ্টি হবে এবং লার্জ স্কেলে সেটা দেহের জন্য সৃষ্টি করতে পারে।
তাহলে আমি কি বলছি যে ইউট্রফিকেশনের ক্ষতিকর দিকের মধ্যে প্রথমেই আসবে যে সেখানে একটা এমন পরিবেশ সৃষ্টি হবে যে সেখানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং সেখানে যে জীবগুলো বসবাস করবে তারা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাবে না। এরপর আসি যে এখানে যে টক্সিক ম্যাটেরিয়ালগুলো উৎপন্ন হয় সেগুলো কি পরিমাণ ক্ষতিকর। আমি বলেছি যে টক্সিক ম্যাটেরিয়ালগুলো বেশিরভাগই প্রোটিন রিলেটেড এবং এই জিনিসগুলো এমন যদি কোনো হিউম্যান বিইং এর গায়ে লাগে তাহলে তার গায়ে চুলকানি সৃষ্টি হতে পারে। আর সেটা যদি সে তার মুখ দিয়ে সে খেয়ে ফেলে কোনো হিউম্যান বিইং বা কোনো এনিমেল যদি সেটা খায় তাহলে হিউম্যানের ক্ষেত্রে দেখা যাবে যে তার ডায়রিয়া আমাশয় এই ধরনের রোগ হতে পারে, এনিমেলের ক্ষেত্রে সে মারা পর্যন্ত যেতে পারে, এই সমস্ত সমস্যা হতে পারে, চুলকানি হতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় এই ইউট্রফিক জলাভূমিগুলো প্রচুর পরিমাণে হাইড্রোজেন সালফাইড গ্যাসের সৃষ্টি হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাস তোমরা জানো এটি একটি ক্ষতিকর গ্যাস। এই গ্যাসটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর, এই ধরনের গ্যাস সেখানে আবদ্ধ অবস্থায় থাকতে পারে। আবার ইউট্রফিক জলাভূমিগুলোতে যে নাইট্রেট থাকে সেই নাইট্রেট যদি হিউম্যান বিং এর জন্য সাধারণত দেখা যায় যে শ্বাসকষ্ট, হাঁপানি, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। তাহলে ইউট্রফিক জলাশয়গুলো কিন্তু নানাভাবে ক্ষতির কারণ হতে পারে। এখন আসি আমি যে কিভাবে আমি আমার এই জলাভূমিগুলোকে ইউট্রফিকেশনের হাত থেকে রক্ষা করতে পারি। তো প্রথমে এখানে আমি তোমাদের বলবো যে এখানে রিসাইক্লিং এর একটা ব্যাপার খুব ঘনিষ্ঠভাবে জড়িত। যে আমি কোনো আমার ইন্ডাস্ট্রির যে বর্জ্য পদার্থ, যে ওয়াস্ট ম্যাটেরিয়ালগুলো, সেগুলো সরাসরি আমি সেটা ভূমিতেও ফেলতে পারবো না বা কোনো জলাভূমিতেও সেটা ফেলতে পারবো না। অবশ্যই তার রিসাইক্লিং করতে হবে, তাকে পুনরায় তার একটা রিসাইক্লিং করে তার যে ক্ষতিকর জিনিসগুলোকে আলাদা করে নিয়ে তারপর সেই অবশিষ্ট অংশটাকে আমি থ্রো আউট করতে পারবো বা ফেলতে পারবো। এই রিসাইক্লিং এর ব্যাপারটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এবং কৃষিক্ষেত্রে আমি কখনোই কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকরা কিন্তু এখন অনেক সচেতনভাবে এই রাসায়নিক সারগুলো ব্যবহার করে থাকে, কারণ এগুলো শুধুমাত্র জমির জন্য না, মানুষের হিউম্যান বিং এর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এর মাত্রাতিরিক্ত ব্যবহার। সুতরাং এগুলো পরিমিত মাত্রায় ব্যবহার করতে হবে এবং এই পরিমিত মাত্রায় সার ব্যবহার করতে হবে সেই প্ল্যান্টের সাফিসিয়েন্ট বৃদ্ধির জন্য। অতিরিক্ত ব্যবহার শুধুমাত্র উদ্ভিদের জন্যই ক্ষতি নয়, সেটা চুয়ানোর মাধ্যমে আবার কিন্তু জলাভূমিতে যেয়ে পড়ছে। এছাড়াও এখানে হাইপোলিমনিয়ন এবং এপিলিমনিয়ন বলে জলাভূমি দুটি ভাগ থাকে, যেটা সাধারণত তোমরা লিমনোলজি ক্লাসে জেনে থাকবে যে গভীর যে জলাভূমিটা, গভীর যে অংশ সেটাকে সাধারণত হাইপোলিমনিয়ন বলা হয় এবং উপরের যে অগভীর অংশ তাকে এপিলিমনিয়ন বলা হয়। এখানে একটি যন্ত্র আমরা ব্যবহার করতে পারি, সেটাকে বলা হয় হাইপোলিমনেটিক এয়ারেটর। এই হাইপোলিমনেটিক এয়ারেটরের সাহায্যে তলদেশের পানিকে যদি আমি সার্কুলেট করে উপরের দিকে নিয়ে আসি তাহলে তলদেশের পানিতে আমার যদি অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেটা সার্কুলেট হয়ে উপরে আসলে সেটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার সেটা যখন নিচে যাবে তখন নিচের দিকে কিন্তু আমার আবার অক্সিজেনের পরিমাণটা ঠিক হবে। এবং এখানে একজন সায়েন্টিস্টের নাম আমি লিখে রাখছি, ওসওয়ালস্কি, 1961। উনি একটি মেশিন আবিষ্কার করেছেন, একটি যন্ত্র আবিষ্কার করেছেন যেটা অনেকটা সাইফনের মতো। এটার সাহায্যে জলাশয়ের তলদেশের পানিকে উঠিয়ে বের করে জলাশয়ের পাশে বের করে দেওয়া যায়, ড্রেন আউট করে দেওয়া যায়। যখন দেখা যায় যে জলাশয়ের তলদেশে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণটা কমে আসছে, তখন এই ধরনের মেশিনের সাহায্যে আমরা সহজেই জলাশয়ের তলদেশের পানিটাকে বের করে সাইডে ড্রেন আউট করে দিতে পারি। এছাড়াও আমরা জলাশয়ের তলদেশে আমরা চুন প্রয়োগ করতে পারি। চুন কি করে? চুন ফসফরাসের সাথে একটা বাইন্ডিং তৈরি করে তলদেশে একটা লেয়ার সৃষ্টি করে, যাতে এই মুক্ত ফসফরাসটা পুষ্টি আকারে ওপেন থাকতে না পারে এবং একে কেউ ব্যবহার করতে না পারে। এছাড়া জলাশয়ের তলদেশে আমি যদি দেখি যে ইউট্রফিকেশন শুরু হয়ে গেছে, তখন আমি জলাশয়ের তলদেশে যে ডেড যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলোকে যদি ওয়াশ আউট করে ফেলি, সেগুলোকে যদি তলাশয় থেকে তলদেশ থেকে বের করে ফেলি, তাহলে দেখা যাবে যে আমার ইউট্রফিকেশনের হারকে আমি অনেক কমাতে পারবো, অনেক সময় স্টপও করে দিতে পারি। এছাড়া জলাশয়ের তলদেশে যদি আমি পিভিসি বা পলিথিনকে ইউজ করি, পলিথিন দ্বারা জলাশয়ের তলদেশটা যদি ঢেকে দেওয়া হয়, তাহলেও দেখা যায় যে ইউট্রফিকেশনের হারটাকে অনেক কমানো যায়। তো আজকের ক্লাসে
আমি তোমাদের শুরুতেই বলেছি আজকের টপিকটা থিওরিটিক্যাল, আমি এখানে পড়াচ্ছি, এখানে কোনো ম্যাথমেটিক্যাল জিনিস নেই। এর আগের দুটো ক্লাসে আমি ম্যাথমেটিক্যাল জিনিস পড়ানোর জন্য আজকে তোমাদের কিছু থিওরিটিক্যাল জিনিস পড়ালাম, এবং এই ইউট্রফিকেশন নিয়ে কিন্তু তোমাদের ভাই সবসময় কোশ্চেন হয়, এবং এটা একটা সহজ জিনিস, কিন্তু অনেক সময় অনেক ছাত্র এটাকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারে না। তো আশা করি তোমরা আমার এই আজকের ক্লাসের দ্বারা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা যে হয় যে হোয়াট ইজ ইউট্রফিকেশন, অন্তত এইটুকু সুন্দরভাবে বলতে পারবে। ইউট্রফিকেশন আর কিছুই না, যে কোনো একটা ইকোসিস্টেমের মধ্যে যখন পুষ্টির আধিক্য হয় এবং এই পুষ্টির আধিক্যের ফলে সেখানকার জলাভূমিতে যে দূষণের সৃষ্টি হয়, সেটাই আসলে ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন তো দুইভাবে হতে পারে, প্রাকৃতিকভাবে অথবা কৃত্রিমভাবে। যদি প্রাকৃতিকভাবে হয় সেখানে প্রাকৃতিক যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো দায়ী থাকবে, আর যদি কৃত্রিমভাবে হয় সেখানে হিউম্যান অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ইউট্রফিকেশন হয়ে থাকে। এবং ইউট্রফিকেশনের যে ডিমেরিটস সেগুলো তোমাদের বললাম, কিভাবে এর প্রতিকার করা যায় সেটা বললাম, এবং ইউট্রফিকেশনের লক্ষণ কি সেটাও তোমাদের বললাম। তো আশা করি তোমাদের আজকের এই ক্লাস দ্বারা তোমরা উপকৃত হবে এবং তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে ইউট্রফিকেশন জিনিসটা আসলে কি। তো সবাইকে এই পর্যন্ত বলে আজকে শেষ করতে চাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলে আমার জন্য দোয়া করবে। এটা বলে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।